কেন ডাক্তারবাবু আমার ডিটেলিং ভালো করে শুনলো না? কেন ডাক্তারবাবু মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ডিটেলিং শোনে না? এরকম চিন্তা হয়তো তোমাদের মাথায় আসে যারা নতুন জয়েন করেছো এই প্রফেশনে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে 5টা কাজের মধ্যে একটি কাজ কি না, ডিটেলিং করা, ডক্টরের কাছে প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করা। প্রোডাক্ট রিপ্রেজেন্ট করার বিষয়ে যদি ডাক্তারবাবু আমার কথা না শোনে তাহলে আমাদের কনফিডেন্স লেভেল তো কমে যাবে। সেই ক্ষেত্রে আমার ম্যানেজারও বলতে পারে যে তোর ইনক্লিনিক অ্যাক্টিভিটি ভালো নয় ভাই। এই ক্ষেত্রে অনেক এমআরকে আমি দেখেছি যে অনেক সময় ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে যায়, সমাধান পায় না। তাহলে আজকে আমার এই বিষয়ে যতটুকু নলেজ আছে সেটা আমি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করছি। প্রথম কথা, যখন আমরা ডক্টরের কাছে ডিটেলিং করছি জানতে হবে ডক্টরবাবু পার ডে 70 থেকে 80টা পেশেন্ট দেখছেন, তারপর 30 থেকে 40টা এমআরকে ভিজিট করছে। এরকম আমি ডক্টরদেরকে দেখেছি। তাহলে বুঝতেই পারছো তাদের কত বিজি শিডিউল আছে। এবার যখন কোনো এমআর ডিটেলিং করতে যাচ্ছে, প্রোডাক্ট যদি কমন হয়, আমি যদি কাপ সিরাপ নিয়ে ঘ্যান ঘ্যান করি, আমি যদি সিম্পল অ্যাজিথ্রোমাইসিন বা অ্যামোক্সিসিলিন ক্লাভোনিক অ্যাসিড জাতীয় অ্যান্টিবায়োটিক নিয়ে ডাক্তারের কাছে ঘ্যান ঘ্যান করি, সেটা আমার বোকামো হবে। কারণ আমি ছাড়া বর্তমানে অসংখ্য কোম্পানি আছে যাদের সেম মলিকুলের বিভিন্ন ব্র্যান্ড নামে আছে। ডাক্তারের কাছে নতুন নয় এই মলিকুলটা, আমরা নতুন করে কি বোঝাবো, কি ডিটেলিং করব? তার মানে যেখানে আমাদের জেনারেল প্রোডাক্ট আছে যেগুলো কমন আর 5টা প্রতিটা কোম্পানির আছে, সেখানে তোমার র্যাবিপ্রাজল থাকতে পারে, প্যান্টোপ্রাজল থাকতে পারে, কাপ সিরাপ থাকতে পারে, মাল্টিভিটামিন সিরাপ থাকতে পারে, ক্যাপসুল থাকতে পারে। এই সমস্ত জায়গাতে আমি খুব একটা বেশি বিদ্যান কিছু দেখাতে পারবো না। আমি যে খুব বেশি পড়াশোনা করে এসেছি, পণ্ডিত, সেটা আমি দেখাতে পারবো না। ডক্টর যখনই দেখবেন যে এই সেম মলিকিউল সেম কনসেপ্ট নিয়ে আসছে, তখন উনি কিন্তু কানটা বুঝে নেবেন, চোখটা উপর দিয়ে চেয়ে নেবেন। কিংবা আমরা দেখি মোবাইলে স্ক্রোল করছে, আমরা মানে অকওয়ার্ড ফিল করি সেই সময়। তাহলে এইরকম তোমার যদি বাস্কেটে, তোমার যদি ডিটেলিং বুকে এই ধরনের জেনারেল প্রোডাক্ট থাকে, আমি বলবো তোমার কাজ কি হবে, মলিকুল নামটা বলা, তোমার ব্র্যান্ডটা সম্বন্ধে বলো। আর এক্সট্রা যেটা তুমি করতে পারো, তোমার ব্র্যান্ডটিতে কেমন নতুনত্ব আছে। যেমন হতে পারে তুমি বলতে পারো যে আমার ব্র্যান্ডের এই সিরাপটা স্ট্রবেরি ফ্লেভার আছে, অ্যাপেল ফ্লেভার আছে, চেরি ফ্লেভার আছে, এই ধরনের বলতে পারো। এর বেশি কিছু বলার নেই ডক্টরের কাছে। ওকে, তাহলে আমরা জেনারেল প্রোডাক্টে খুব একটা বেশি কিছু পাত্তা করে উঠতে পারবো না। এবার দেখো যে তোমার বাস্কেটে, তোমার যে ডিটেলিং বুকে আছে, এমনও কিছু প্রোডাক্ট আছে সেখানে কনসেপচুয়াল দুই হতে পারে যে তোমার যে ব্র্যান্ডটা নতুন নিয়ে এসেছো, আজ থেকে 2-3 বছর আগে হয়তো ডিসকভার হয়েছে ওই মলিকুলটা। আর দেখা যাচ্ছে যে টোটাল ইন্ডিয়াতে 10টা কোম্পানি আছে, তোমরা 10টার মধ্যে একটা কোম্পানি যেখানে এই মলিকুলটা নিয়ে এসে ব্র্যান্ডিং করছো। সেই ক্ষেত্রে স্কোপ আছে। সেই ক্ষেত্রে কিন্তু ডক্টর, যত বড়ই ডক্টর হোক না কেন, উনি কিন্তু তোমার দিকে তাকাবে এবং চেয়ে থাকবে যখন তুমি ডিটেলিং করবে। কারণ উনিও ওই মলিকুল সম্বন্ধে জানতে চান, বা রিসেন্ট উনি স্টাডি করে দেখেছেন যে হ্যাঁ এরকম একটা মলিকুল ডিসকভার হয়েছে। তখন তুমি যখন ডিটেলিং করবে, আমি দেখেছি হাজারো ভিড়ের মাঝে উনি কিন্তু চোখ কান নাক সব কিছু খোলা রাখেন। এটা একটা হয়। 2 নম্বর, তোমার কনসেপচুয়াল প্রোডাক্টের যদি আয়ুর্বেদিক ওরিয়েন্টেড হয়, সেই ক্ষেত্রে কিন্তু ডক্টরকে তুমি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমভাবে ডিটেলিং করতে পারো। কারণ আয়ুর্বেদিক প্রোডাক্টের ধরো এমন কিছু মলিকুল আছে, ধরো 20টা মলিকুল আছে, 20টা মলিকুল তোমারও সম্ভব নয় ঠিক করে মুখস্থ করা, ডক্টরের কাছে সেটা ক্লিয়ার নয়। এই বিষয়ে তুমি বিষয়টা কিন্তু আলাদাভাবে বলতে পারো। যেমনটা আমি করতাম যখন আমি লাস্ট কোম্পানিতে কাজ করতাম। আমার 2টো প্রোডাক্ট ছিল, একটা ছিল যে গাইনোকোলজিস্ট ডক্টরের জন্য, আরেকটি প্রোডাক্ট ছিল তোমার রেনাল ক্যালকুলি অর্থাৎ কিডনি স্টোনকে বার করে দেওয়ার জন্য। তাহলে এই প্রোডাক্টগুলো কনসেপচুয়াল ছিল, কিভাবে কাজ করে, কোন মলিকুলটা দিয়েছি, এটা কিভাবে এফেক্ট করে, এই বিষয়টা আমরা আলাদাভাবে ডক্টরকে বিভিন্ন বারে গিয়ে যতবার যেতাম বিভিন্ন রকমভাবে ডিটেলিং করার চেষ্টা করতাম। তাতে ডক্টরের অ্যাটেনশন আমরা পেতাম এবং তাতে বিজনেসে জেনারেট করা যায়। ওকে, তাহলে আমরা যখন ডিটেলিং করতে যাচ্ছি এই বিষয়গুলো আমরা দেখব যে আমার কাছে জেনারেল প্রোডাক্ট কী আছে। জেনারেল প্রোডাক্টগুলো যখনই আসবে চট জলদি জাস্ট মলিকুলটার নেম, ব্র্যান্ড নেম বলে স্কিপ করে যাও। কনসেপচুয়াল প্রোডাক্ট হলে সেখানে সময় দাও। তাহলে আমরা কিভাবে করতে পারি, এক, কনসেপচুয়াল ব্র্যান্ডকে প্রথমে বলে দিলাম, তারপর জেনারেল প্রোডাক্টকে ডিটেলিং করে বেরিয়ে আসলাম। সময় লাগলো কত, 2 মিনিট, গল্প শেষ। এটা একটা বিষয় আমরা করতে পারি। 2, যখনই আমরা ডক্টর বাবুর কাছে ডিটেলিং করতে যাচ্ছি, যখন আমরা ডক্টরের কাছে কোনো একটা প্রোডাক্টের সম্বন্ধে রিপ্রেজেন্ট করছি, আমাকে ওই ডক্টরের সম্বন্ধে ভালোভাবে আরসিপি করে আসতে হবে। ডাক্তারবাবু ওই জাতীয় প্রোডাক্ট লেখে কিনা সেটা একটা জানতে হবে, ডাক্তারের কাছে স্কোপ আছে কিনা জেনে আসতে হবে। দেখলে যে আমি যে ব্র্যান্ডটা মানে ডিটেলিং করছি উনি লেখেন না, স্কোপ নেই,
খামোখা সময় নষ্ট করে লাভ নেই। তাহলে RCPA যদি আমার স্ট্রং থাকে, যদি আমি ভালো করে বুঝে আসি, যাকে বলে হোমওয়ার্ক যদি ভালো করে আসি, তাহলে ডক্টরের কাছে আমি প্রেজেন্টেশনটা ভালোভাবে করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে RCPA কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবার এখন যারা নতুন জয়েন করেছো, সদ্য 3 মাস 4 মাস 6 মাস হয়েছে, দেখতে পাচ্ছ RCPA করতে গিয়ে কেমিস্ট্রি সবসময় এন্টারটেন করছে না, কেমিস্ট্রি আবার খ্যাচ করছে, ওইদিকে ডাক্তারবাবুরও দেখতে পাচ্ছ যে অ্যাটেন্ডারও খ্যাচ করছে। তাহলে আমরা কি করি যে আন্ডার কনফিডেন্স হয়ে যায় এই বিষয়ের ক্ষেত্রে। তাতে তুমি যেটা করবে, যখন তোমার সাথে তোমার ম্যানেজার কাজ করছে, ওনাকে নিয়ে তুমি কেমিস্ট্রি যাওয়ার চেষ্টা করো, কেমিস্ট্রির কাছে সার্ভে করার চেষ্টা করো, এবং প্রথমে যেটা করো যে তুমি কিভাবে প্রেজেন্টেশন করবে কেমিস্ট্রির কাছে নিজেকে, সেটা একবার ম্যানেজার কাছ থেকে জেনে নাও, বুঝে নাও। বা এটা করতে পারো যে তুমি যা কিছু করছো তোমার ম্যানেজারকে বলো, দেখুন আমি কিভাবে কথা বলছি, যদি কোনো ভুল থাকে সেটা আপনি রেকটিফাই করবেন। এটা করা যেতে পারে। আর একটা জিনিস করা যেতে পারে, রাত্রি 8টার পর কিংবা দেখা গেলো যে 3:30 4টে থেকে 5টা অবধি কেমিস্ট ফাঁকা থাকে, বিশেষ করে শহরের আমি কেমিস্ট্রির কথা বলছি। এই সময়টাতে, ফাঁকা সময়টাতে তুমি তোমার ম্যানেজারকে নিয়ে যাও, ম্যানেজারকে দেখে কিছুটা কেমিস্টরা কথা বলে, যেহেতু একজন সিনিয়র থাকেন, তাহলে ওই বিষয়টাতে তোমরা ভালোভাবে RCPA করে নাও, এটা তোমার কার্যকরী হতে পারে। ওকে, তাহলে RCPA না বুঝে না জেনে কিন্তু ডক্টরের কাছে কখনোই ডিটেলিং করতে যাবে না, তাতে কিন্তু ভুল পদক্ষেপ হবে। এবার আসছি আর একটা বিষয়, আমরা যখন কোনো প্রোডাক্টের ইনফরমেশন দেব, প্রথম কাজ কি হবে, যখন আমাকে কোম্পানি ট্রেনিং দেবে, সো ট্রেনিংটাকে আমরা হেলাফেলা ভাববো না। 5 দিন 7 দিন 10 দিন কোম্পানি যেটাই ট্রেনিংটা দিক ভালো করে জেনে নেব। আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বিশেষ করে আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমরা বলছি কারণ আমিও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমাদের কাছে যে কিছু সায়েন্টিফিক টার্ম উচ্চারণ করতে প্রবলেম হয়, আমাদের কাছে কিছু ডিজিজ উচ্চারণ করতে প্রবলেম হয়, কিছু ডিজিজের শর্ট ফর্ম থাকে, সেগুলোকে ভালো করে আমাদের বুঝতে হবে। তাহলে ওই যে ট্রেনিং পিরিয়ডটা থাকে, প্রতিটা বিষয়, প্রতিটা ডিজিজ সম্বন্ধে ভালো করে জেনে নাও, কোন ডিজিজের কী নাম, কীভাবে উচ্চারণ করতে হয়, উচ্চারণটা স্পষ্টতে বলার চেষ্টা করো তোমার সিনিয়রের কাছে বলার, তাতে উনি তোমার প্রবলেমটা বলবে যে এখানে তোমার ভুল হচ্ছে, এরকমভাবে উচ্চারণ করো। তাহলে এই বিষয়গুলোকে তোমরা সলভ করো, যত ভালো সলভ করতে পারবে ডক্টরের কাছে ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারবে, ইন ক্লিনিক অ্যাক্টিভিটিটা তোমার বাড়বে। ওকে, তাহলে ডিজিজ বা সায়েন্টিফিক যে টার্মগুলো আমাদের যেন কোনো ক্রমে ভুলভাল প্রোনাউন্সিয়েশন না হয়ে যায়। ডক্টর কিন্তু তোমাকে বলবে না তুমি ভুল বলছো বা ঠিক বলছো, উনি কিন্তু চুপচাপ থাকবেন, ওনার কি দায় পড়েছে, তাই না? তোমাকে কিন্তু নিজে থেকে এটা করতে হবে, এই বিষয়টা দেখে নাও। এবং অন্তিম যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট জানতে হবে, যখন তুমি ডিটেলিং করতে যাচ্ছ এবং তার আগে তুমি যখন RCPA করছো, জেনে নাও যে তোমার মতন আর কটা ব্র্যান্ড আছে, আর কোন ব্র্যান্ড ডক্টরবাবু লিখছেন, কোন ব্র্যান্ড ডক্টরবাবু অনেক বেশি লিখছেন, কোনটা অল্প লিখছেন, কেন লিখছেন, এগুলো বোঝার চেষ্টা করো, যেটাকে আমরা বলতে পারি কম্পিটিটর অ্যানালাইজ করা। কম্পিটিটর ব্র্যান্ডের অ্যানালাইজ যত ভালো করতে পারবে, তোমার ব্র্যান্ড সম্বন্ধে আরো ভালো করে বলতে পারবে। একটা এক্সাম্পল দিই, একটা ডক্টরের কাছে তুমি ডিটেলিং করতে যাচ্ছ, তোমার কাছে আছে মাল্টিভিটামিন, দেখলে সার্ভে করে বা RCPA করে যেটা তুমি দেখলে যে ডাক্তারবাবু পার্টিকুলার একটি ব্র্যান্ডের অনেক বেশি লিখছেন, তুমি দেখলে যে ওই মাল্টিভিটামিনটার মধ্যে কি আছে তুমি পড়ে নিলে, দেখা গেল যে লাইকোপিন ব্যাপারটা তোমাদের কোম্পানিতে বেশি লাইকোপিন দিয়েছে, বা তোমাদের জিঙ্ক অনেক ভালো দেওয়া আছে, জাস্ট এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। তাহলে তুমি এই যে দুটো বিষয় তুমি আনলে, যে তোমার কোম্পানির যে মলিকুল ব্র্যান্ডটা তোমরা আনছো তার লাইকোপিন এবং জিঙ্ক বেশি দেওয়া আছে, তুমি তাহলে ডক্টরের কাছে ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারবে যে না স্যার আমাদের লাইকোপিন অনেক বেশি ভালো আছে, লাইকোপিন বেশি হওয়ার জন্য এটা হতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে বেশি ভালো করে কাজ করবে, জিঙ্ক দেওয়ার জন্য জিঙ্ক ডেফিসিয়েন্সি যে রোগগুলো আছে কমে আসবে, বা জিঙ্ক ডেফিসিয়েন্সির ক্ষেত্রে এই রোগ হতে পারে, সেক্ষেত্রে স্যার আপনি দিন। তাহলে আমরা এরকমভাবে ব্র্যান্ডিং করতে পারবো। তা না হলে কি হবে, গতানুগতিক যাবো, ভুলভাল বলে চলে আসবো, আর ভাববো কেন সেল হচ্ছে না, কেন ডাক্তারবাবু আমার কথা শুনছো না, কেন আমি আছি এই প্রফেশনে, হাইরে অন্য কিছু কেন করিনি। এই জিনিসটাই আমাদের অনেকের ঘটে। যারা হোমওয়ার্ক ভালো করে, যারা ফান্ডাটা বুঝে নাই, যারা ভাবে যে এটা আমার ধান্দা আছে, এটা আমার ব্যবসা আছে, তো তারা কিন্তু গ্রো করেই চলেছে, তাদের সাকসেস আমরা দেখতেও পাই। এই প্রফেশনে 2 ধরনের কিন্তু এমআর আছে। এক সবসময় বলবে ভাই রে কি অবস্থা, কিচ্ছু নাই। আর এক ধরনের এমআর আছে বিন্দাস চালিয়ে যাও, গ্রো করে যাও, এই ধরনের এমআরকেও দেখতে পাওয়া যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এমআর সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।